স্বাগত সংবাদ সন্ধ্যায়। শুরুতেই জানিয়ে দেব বার্তাপক্ষের সঙ্গে আছে আমি অনিমেষ কর। অনলাইনে নয়, সরাসরি পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিতে। কেন্দ্রে থাকবে সব বিভাগীয় শহরে। ইসির মামলায় জামিনে এমপি নিক্সন, সম্রাটের জামিন না মঞ্জুর। আদালত চত্বরে সমর্থকদের বিশৃঙ্খলা। শ্রমিক ধর্মঘটে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ। বিভিন্ন বন্দর ও ঘাটে পণ্য ওঠানামা কার্যক্রমে বিপর্যয়। এবার বেসরকারি হাসপাতালেও হবে বিদেশগামীদের করোনা পরীক্ষা। অনুমতি পেল 10 প্রতিষ্ঠান। শিরোনাম শুনছিলেন সংবাদ সন্ধ্যা। এবারে পুরো খবরে চলে যাচ্ছে। পরীক্ষার ফল জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তারা বহাল তবিয়তে চাকরি করছেন কারিগরি শিক্ষা বোর্ডে। সনদ তোলা বা সংশোধন সহ শিক্ষার্থীদের নানা কাজে হয়রানির অভিযোগও বোর্ডের বিরুদ্ধে। এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন 2019 সালের এইচএসসি পরীক্ষায় 128 পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন না করেই ফলাফল প্রকাশের অভিযোগ ওঠে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের তদন্ত কমিটিও ওই ফল জালিয়াতির প্রমাণ পায়। এর সাথে জড়িত পরীক্ষা নিয়ন্ত্রক সুশীল কুমার পাল, উপপরীক্ষা নিয়ন্ত্রক শামসুল আলমকে বরখাস্ত করার নির্দেশ দেয় মন্ত্রণালয়। গত 22 সেপ্টেম্বর নির্দেশনা আসলেও বহাল তবিয়তে চাকরি করছেন পরীক্ষা নিয়ন্ত্রক। আর উপপরীক্ষা নিয়ন্ত্রক চাকরির মেয়াদ শেষ করে স্বাভাবিক নিয়মেই চলে গেছেন অবসরে। 2016 সালেও কারিগরি বোর্ডের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগ ওঠে। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক সুশীল কুমার কোনো তথ্য দিতে রাজি হননি। তবে বোর্ডের চেয়ারম্যান জানান, নির্দেশনা পৌঁছায়নি বলে তারা ব্যবস্থা নিতে পারেননি। টেকনিক্যাল মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট এবং ডিভিশন এবং আমার ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন হয়তো তারা ওনাদের প্রক্রিয়া করতেছে। সংশ্লিষ্টরা বলছেন, এখানকার বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, এর প্রমাণও মিলেছে। অথচ বহাল তবিয়াতে তারা তাদের কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছেন। নম্বর ফর্দ বা সনদপত্র উঠানো ও সংশোধন সহ নানা কাজে বোর্ডের বিপক্ষে অনিয়মের অভিযোগ শিক্ষার্থীদের। কিছু টাকা পয়সা খরচ করতে হবে, এরকম অনেকে আছে। দেখা গেছে যে 6-7 মাস ঘুরেও সার্টিফিকেট পাচ্ছে না। আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে ঘুরাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, বোর্ডের কাজে স্বচ্ছতা আনতে তৎপরতা চলছে। অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। যথাযথভাবে তদন্ত করেছি এবং তদন্তে বেশ কিছু কর্মকর্তা স্পষ্টত চিহ্নিত হয়েছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, প্রথমত তাদেরকে টেম্পোরারিলি সাসপেন্ড করার জন্য এবং বিভাগীয় ব্যবস্থা শুরু করার জন্য আমরা মন্ত্রণালয় থেকে তাদেরকে বলেছি। বোর্ডের সকল কার্যক্রম অনলাইনে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের মামলায় ফরিদপুরের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM জাহিদ সরোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে জামিন শুনানির পর এই আদেশ দেয়। গেল রোববার নিক্সন চৌধুরীর পক্ষে আগাম জামিন চেয়ে করা আবেদনটি আদালতে জমা দেন তার আইনজীবী। 15ই অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে ইসি। যদিও মামলাটি মিথ্যা বলে দাবি করেছেন নিক্সন চৌধুরী। তিনি অভিযোগ করেন, তার অডিও এডিট করে ফাঁস করায় উল্টো জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত।
তারা সবাই মিলে, প্রশাসন মিলে, যে স্থানীয় প্রশাসন তারা মিলে যেই ছকটা করেছেন, সেখানে তারা সোশ্যাল মিডিয়া এডিট করে যে আমার বক্তব্যটা ছেড়েছেন, তাতে নির্বাচনের আচরণবিধি, নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘন মনে করেছেন দেখেই তারা মামলা করেছেন। এবং আমিও আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমিও এটার ব্যাপারে আইনি লড়াই করব। মাদক এবং অস্ত্র মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত নেতা ক্যাসিনো সম্রাট ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন নামঞ্জুর করেছে আদালত। তার বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আগামী 30 নভেম্বর দিন। সিলেটে পুলিশ হেফাজতে রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াউদুর রহমান রিমান্ড মঞ্জুর করেন। এর আগে টিটুকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মহিদুল ইসলাম। এর আগে সকালে পুলিশ লাইন্স থেকে টিটুকে গ্রেপ্তার করে পিবিআইয়ের একটি দল। গত 12 অক্টোবর পুলিশ ফাঁড়িতে নির্যাতনে হত্যার অভিযোগে রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তন্নি বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। পরে ঘটনা তদন্ত করে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত এবং আরও 3 জনকে প্রত্যাহার করা হয়। 13 অক্টোবর থেকে প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন পলাতক। অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে লাইটিং বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আগারগাঁওয়ে এনএসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় দেশের 3টি অভ্যন্তরীণ বিমানবন্দরের উন্নয়নে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিতেও বলেছেন প্রধানমন্ত্রী। দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সমানতালে বাড়ছে অভ্যন্তরীণ বিমানে যাত্রী সংখ্যা। ফলে এসব বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজের ওঠানামা বেড়েছে। তাই নিরাপদ যাতায়াত নিশ্চিতের পাশাপাশি যাত্রী সেবার মান উন্নয়নে যশোর, সৈয়দপুর এবং রাজশাহী বিমানবন্দর উন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার। একনেক সভায় যশোর, সৈয়দপুর এবং রাজশাহীর বিমানবন্দরের রানওয়ের উন্নয়নে 566 কোটি 76 লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 2023 সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিমানবন্দরগুলোর ব্যবহার যেহেতু বৃদ্ধি পাচ্ছে, যেহেতু নতুন ইকোনমিক জোন হচ্ছে, অন্যান্য কার্যক্রম হচ্ছে, সেহেতু বিমানবন্দরগুলোর যথাযথ উন্নয়ন এবং সংস্কার প্রয়োজনের আস্তে তা পর্যায়ক্রমে করতে হবে। সভায় বর্জ্য ব্যবস্থাপনায় যাতে পানি দূষণ না হয় সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গ্রামের সড়ক ভারী যান চলাচলের উপযোগী করে তৈরির নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। এই খাতে বরাদ্দ যথাযথ ব্যবহারের নির্দেশও দেন তিনি। আমার গ্রাম আমার শহর হবে, ফলে ভারী যানবাহন চলতে পারে, রাস্তাগুলো এখন থেকে এইভাবে নির্মাণ করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন যে খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তার বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব আমরা দিচ্ছি এবং সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে হবে। সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং দিনাজপুর ও জয়পুরহাটে সেচ সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনলাইনে নয়, সরাসরি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। বিভাগীয় শহরগুলোতে থাকবে পরীক্ষার কেন্দ্র। করোনার কারণে এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনার কারণে এবার এইচএসসি পরীক্ষা বাতিল হয়েছে। ফলাফল দেয়া হবে জিএসসি এবং এসএসসি পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে। এখন শিক্ষার্থীদের চিন্তা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কিভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পদ্ধতি নির্ধারণ করতে মঙ্গলবার সকালে বৈঠকে বসে ডিনস কমিটি। সেখানে প্রাথমিক সিদ্ধান্ত হয় এবার ভর্তি পরীক্ষায় এসএসসি এবং এইচএসসির জিপিএর ওপর গড় নম্বর কমিয়ে দেয়া হবে। মোট 100 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 20 নম্বর থাকবে জিপিএর ওপর। 50 নম্বরের লিখিত এবং এমসিকিউ পরীক্ষা হবে 30 নম্বরের। সামাজিক দূরত্ব নিশ্চিতে ঢাকার বাইরে বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয় এবং কলেজে কেন্দ্র করা হবে। বিভাগীয় শহরের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করে আমরা শিক্ষার্থীদের পরীক্ষা ঢাকায় সকলের পরীক্ষা না নিয়ে আমরা এগুলোকে ডিসেন্ট্রালাইজ করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি পরীক্ষার যে নাম্বার সেখানেও কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে
পরীক্ষা পদ্ধতি নিয়ে আরও বিশ্লেষণ চলবে। শিক্ষার্থীরা যাতে কোনো রকম ক্ষতির মুখে না পড়ে সেদিকে সর্বোচ্চ লক্ষ্য রাখা হবে। প্যান্ডেমিককে বিবেচনায় রাখতে হবে যে মোবিলিটি কিভাবে কমানো যায়, কনসেন্ট্রেশন এক জায়গায় কিভাবে কমানো যায়, দুটো বিষয়কে বিবেচনায় নিতে হবে। একটা হলো এক জায়গায় সমাবেশ করা, আরেকটি হলো এই চলাচল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। আসন আছে 7,000-এর মতো। এই পরীক্ষায় একটি আসনের বিপরীতে ব্যাপক প্রতিযোগিতা হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যেই বিষয়গুলো আমরা শুনলাম, বিভাগীয় শহরগুলিতে পরীক্ষা হবে, কয়টি সেন্টার হবে সেইখানে, কতগুলি বিভাগে পরীক্ষা হবে, এই ব্যাপারে আর একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনারা তো আমাদের মাননীয় উপাচার্যের বক্তব্য শুনেছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কমিটি কাউন্সিল আছে, আমাদের ডিনস কমিটি আছে, এবং ডিনস কমিটির মাধ্যমে আমাদের একটা ভর্তি পরীক্ষার জন্য একটা কমিটি গঠিত হয়। সে কমিটি সিদ্ধান্ত নেবে যে আমাদের বিভাগীয় যে শহরগুলো, বিশ্ববিদ্যালয় কলেজ আছে অনেকগুলো, সেই কলেজগুলোতে আমাদের কত ছাত্র অ্যাপ্লিকেশন করবে তার উপর নির্ভর করে আমাদের ভর্তি পরীক্ষাটা হবে আমি মনে করি। এবছর ভর্তি পরীক্ষার যে নম্বর সেটিও পরিবর্তন করা হয়েছে। গত বছর যেখানে 200 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছিল সেই জায়গায় বছর 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। তার মধ্যে 80 নম্বর হচ্ছে তাদের পরীক্ষা দিতে হবে, বাকি 20টি তাদের এসএসসি এবং এইচএসসির জিপিএর পদ্ধতিতে। এই 100 নম্বর এবার কেন কমানো হলো? যেহেতু আমাদের আগে এসএসসি এবং এইচএসসি নাম্বারটা বেশি ছিল, এবার যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষাটি আপনার বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে আমাদের যেহেতু জিএসসি এবং এইচএসসি রেজাল্টের ভিত্তিতে ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিতে হচ্ছে, সেই কারণে এখন আমরা যদি এসএসসি এবং এইচএসসি নাম্বার বেশি করে ফেলি তাহলে তো আমাদের প্রকৃত মেধা আমরা যাচাই করতে পারবো না। আমরা এই জন্য 10 নাম্বার এসএসসিতে এবং এইচএসসির যে রেজাল্টটা দেওয়া হবে সেখানে 10 নাম্বার, আর আমাদের 50 নম্বর রিটেন পরীক্ষা থাকবে, 30 নম্বর এমসিকিউ থাকবে। তাও আমাদের আরো বিশাল বিশ্লেষণ করার জন্য আমাদের একাডেমিক কাউন্সিল আছে, আমাদের ডিনস কমিটি আছে, আমরা মনে করি ওখানে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আরো নিতে পারবো। আপনারা তো সবসময় চান যে সবচেয়ে মেধাবীরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সুযোগ পায় এবং চান্স পায়, সেই বিষয়গুলো নিশ্চিত করবার জন্য এবার যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে এর মধ্য দিয়ে কি প্রকৃত মেধাবীদের আপনারা বের করে আনতে পারবেন কিনা? আমরা আশাবাদী যে আমরা যে পদ্ধতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় ভর্তি পরীক্ষার ব্যাপারে খুব সেন্সিটিভ এবং সবসময় মেধাবী ছাত্রদের ব্যাপারেই আমরা লক্ষ্য রাখি যাতে মেধাবী ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, এবারও তার ব্যর্থ করবে না। আমরা আশা করব যে পদ্ধতির মাধ্যমে আমরা প্রকৃত মেধাবী ছাত্রদেরকে বের করে আনতে পারি। নিজামুল হক ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সরকারের পদত্যাগ দাবি করার আগে গত 12 বছরে আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবন থেকে ব্রিফিংয়ে এই কথা বলেছেন তিনি। ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ব্যর্থ দল বিএনপি, এমন ব্যর্থ বিরোধী দল আর কেউ কখনো দেখেনি। দলটি কখনো মধ্যবর্তী, কখনো নতুন নির্বাচনের দাবি তোলে, যা পুরোপুরি অযৌক্তিক বলে জানান ওবায়দুল কাদের। পরে নারীর উপর নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, সরকার ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা বন্ধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধন করা হয়েছে। সামাজিক ঐক্য গড়ে তোলার মধ্য দিয়ে ধর্ষণকারীদের আশ্রয় না দেওয়ার পাশাপাশি রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। সরকারের পদত্যাগের দাবি তুলছে। সরকারের পদত্যাগ দাবি করার আগে গত 12 বছরে আন্দোলন ও নির্বাচনে চরম ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত। বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কেউ দেখেনি। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেডের টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা SM ফরমানুল ইসলাম সহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির 584 কোটি টাকা গায়েব করার অভিযোগ। এক্ষেত্রে তারা নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে বলে জানান দুদক সচিব। ব্যাংক বহির্ভূত 34 আর্থিক প্রতিষ্ঠান এখন কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে 31টি প্রতিষ্ঠান শুধু মেয়াদি আমানত গ্রহণ করে, 3টি তলবি আমানতও নেয়। এসব প্রতিষ্ঠানের অনেকের বিরুদ্ধে প্রায় অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।
বহুল আলোচিত পিকে হালদার ৫,০০০ কোটি টাকা আত্মসাতের পেছনেও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের যোগসাজশ। নামে বেনামে এমন প্রতিষ্ঠান করে টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। দুদক বলছে এই ধরনের প্রতিষ্ঠানের লাগাম টেনে ধরা উচিত। নন ব্যাংকিং যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের এখানে অ্যাকাউন্ট খোলার সময় বা টাকা জমা রাখার সময় যাতে সেই বিধিবিধান বা সেই নিয়মাবলী অনুসরণ করা হয়। এমন ১২টি প্রতিষ্ঠানের টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার একটি মামলা করেছে দুদক। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড BIFFL থেকে ৫৮৪ কোটি টাকা গায়েব হয়েছে। এই প্রতিষ্ঠানের ২ জন কর্মকর্তা, ২টি বেসরকারি ব্যাংক ও ১২টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযোগ। এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অর্থ বিভাগের সার্কুলার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সার্কুলারের অমান্য করে অতালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানে এবং ব্যাংকে টাকা জমা রেখেছেন। দুদকের মন্তব্য, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির অভাবে বাড়ছে এই ধরনের ঘটনা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাদ্য ভাতা সার্ভিস বুক চালু সহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। মধ্যরাত থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের এই কর্মসূচিতে দেশের বিভিন্ন ঘাট এবং বন্দরে স্থবির হয়ে পড়েছে পণ্য ওঠানামা। চলছে না পণ্যবাহী কোনো নৌযান। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার মধ্যরাত থেকেই কাজ বন্ধ রেখেছেন নৌযান শ্রমিকরা। তাই চেনা ব্যস্ততা নেই নারায়ণগঞ্জের শীতলক্ষার ৫ নম্বর মাছঘাট সহ ২৫টি ঘাটে। কয়েকশো পণ্যবাহী জাহাজ নোঙর করে আছে নদীর পাড়ে। ঘাট এলাকায় জড়ো হয়ে ১১ দফা দাবি আদায়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। আমাদের ফিট দেওয়ালে ঠেকে গেছে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সাগরের সাথে যুদ্ধ করি, লড়াই করি, জাহাজ চালাচ্ছি, ঝড় তুফান মাথায় নিয়ে একে দুইটা যুদ্ধ আমাদের করতে হয়। তারা আমাদেরকে কমিটমেন্ট করেছিল মার্চের থেকে খাদ্য ভাতা তারা আমাদের শ্রমিকদের ফ্রি প্রদান করবে, কিন্তু দুঃখের বিষয় তারা বারবার প্রতিশ্রুতি দিয়ে আমাদের শ্রমিকদের সাথে প্রতারণা করছে মালিকরা। লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর, কর্ণফুলীর ঘাট ও নদী পথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। কর্মবিরতির জেরে ১৫০০-এর বেশি লাইটার জাহাজ, অয়েল ট্যাঙ্কার অপেক্ষমান কর্ণফুলী নদীতে। বহির্নোঙরে বন্ধ রয়েছে ৫০টির বেশি বড় জাহাজ থেকে পণ্য খালাস। খাদ্য ভাতাটা নির্ধারণ করতে হবে এবং মার্চ মাস থেকে তা প্রদানের যে চুক্তি রয়েছে সেটা প্রদান করতে হবে, অন্যথায় আমাদের এই কর্মবিরতি অব্যাহতভাবে চলবে। কর্মবিরতিতে আছেন খুলনা, যশোর অঞ্চলের ১০,০০০ শ্রমিক। বর্তমানে যাত্রীবাহী জাহাজ চললেও ৫ দিনের মধ্যে দাবি মানা না হলে সেগুলোও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। ৫ দিন রাখবো, 5 দিনের পরে ভিতরে যদি মালিক পক্ষ দাবি না মানে নেয় তাহলে যাত্রীবাহী লঞ্চও আমাদের ধর্মঘটের ভিতরে অংশগ্রহণ করবে। দাবি আদায়ে বরিশাল, পটুয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে এই ধর্মঘটের কেমন প্রভাব পড়েছে? মধ্যরাত থেকে তো শুরু হয়েছে ধর্মঘট এবং এইটা সমাধানের জন্য তারা রাতে বসেছিলেন, আজকেও বসবার কথা রয়েছে। কি তথ্য রয়েছে আপনার কাছে? আমি এখন আছি মাঝিরঘাটের স্ট্যান্ড রোড এলাকায় এবং আমার পেছনে এখানে কিন্তু কর্ণফুলীর যে এই পাশের 16টি ঘাট আছে, এই 16টি ঘাটটিকে ঘিরে এখানে কয়েকশো গুদাম রয়েছে এবং সারা দিন রাত মূলত এই সমস্ত গুদামে পণ্য জাহাজ থেকে এখানে তোলা হয়, আবার এখান থেকে আবার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। কিন্তু এই মুহূর্তে আসলে কিছু খালি ট্রাক ছাড়া এখানে ওই অর্থে কোনো কর্মব্যস্ততা নেই। অর্থাৎ যেহেতু এই সমস্ত ঘাটে কর্ণফুলীর ঘাটগুলোতে যে পণ্যবাহী কোনো জাহাজ চলাচল আজকে গতকাল রাত থেকে নেই, সেহেতু মূলত এই আজকে এখন এখানকার অবস্থা অনেকটা স্থবির। অর্থাৎ চট্টগ্রামে মূলত আমরা যেটি খবরও বলছিলাম যে কর্ণফুলী নদী এবং বহির্নোঙর মিলিয়ে অন্তত ১৫০০-এর মতো বিভিন্ন পণ্যবাহী লাইটারেজ তারা এখন অচল হয়ে আছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৩৯টির মতো পণ্যবাহী জাহাজ আছে যাদের লাইটারিংয়ের মাধ্যমে পণ্য খালাস করার কথা, কিন্তু সে সমস্ত জাহাজেও কিন্তু এই পণ্য খালাসের কার্যক্রম চলছে না। এর ফলে দুটি বড় ধরনের অসুবিধা তৈরি হচ্ছে। প্রথমত হচ্ছে যে সমস্ত জাহাজ এখন অপেক্ষমান আছে তাদেরকে ড্যামারেজ গুনতে হচ্ছে। প্রতিদিনের জন্য এই ড্যামারেজের অঙ্কটা প্রায় $10,000 থেকে $12,000 এবং এই সংখ্যাটি কিন্তু বড় একটি বোঝা হিসেবে ওই পণ্যের উপরে পড়বে এবং সেটি স্বভাবতই সাধারণ ভোক্তাদের উপরেই বর্তাবে।
আরেকটি বিষয় হচ্ছে এই যে বিভিন্ন সময়ে গত বছর আমরা দেখেছি অন্তত 3বার এই ধরনের ধর্মঘট হয়েছে। এবছর করোনার এই যে সামগ্রিক পরিস্থিতির মধ্যেও যে এই ধর্মঘট, এটি কিন্তু বিশ্ব যে শিপিং মার্কেট সেখানে কিন্তু এক ধরনের নেতিবাচক প্রভাব বাংলাদেশকে ঘিরে তৈরি করছে। আলোচনার জায়গাটি আমরা গতকাল রাতেও আলোচনার কথা শুনেছিলাম, এখনও আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি যে ডিজি শিপিংয়ের সাথে একটি আলোচনার কথা হচ্ছে, কিন্তু সেটি কতটা ফলপ্রসূ হয় সেটি হয়তো আমরা সময় গড়ানোর সাথে সাথে বুঝতে পারবো। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যাচ্ছি পরের খবরে। দেশে করোনায় আরও 18 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 14 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,699 জনের। 110টি ল্যাবে 24 ঘন্টায় 13,611 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,380 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.14%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,91,586 জনে। সুস্থ হয়েছেন আরও 1,542 জন। এ নিয়ে মোট সুস্থ 3,07,141 জন। বিদেশ গমনে আগ্রহীদের করোনা পরীক্ষার জন্য রাজধানীর 10টি বেসরকারি হাসপাতালকে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন থেকে এইসব হাসপাতালে পরীক্ষা করে করোনা মুক্তের সনদ নিতে পারবেন প্রবাসীরা। রোববার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। অনুমোদন পাওয়া 10টি প্রতিষ্ঠান হলো মহাখালীর ICDDRB, সোভানবাগের DMFR মলিকিউলার ল্যাবেইড হাসপাতাল, ইউনিভার্সাল হাসপাতাল, আইদেশি, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, স্কোয়ার হাসপাতাল, এভার কেয়ার হাসপাতাল, প্রাভা ডায়াগনস্টিক এবং ইউনাইটেড হাসপাতাল। এইসব প্রতিষ্ঠানের RT-PCR ল্যাবে পরীক্ষা করা করোনার সনদ দেশের সকল বিমানবন্দর এবং স্থলবন্দরে গ্রহণ করে যাত্রীদের বিদেশ গমনে অনুমতি দিতে অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক সপ্তাহের মধ্যে আলুর দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। এবার খুচরা ও পাইকারিতে 5 টাকা বাড়িয়ে 35 ও 30 টাকা দাম বেঁধে দেওয়া হয়েছে এবং হিমাগারে থাকা আলুর দাম 4 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 27 টাকা। বুধবার থেকে বাজারের সবশেষ নতুন দাম কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সব পর্যায়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এ দাম নির্ধারণ করে কৃষি বিপণন অধিদপ্তর। বাজারে সরবরাহ কম থাকায় কারসাজি করে ব্যবসায়ীরা আলুর দাম বাড়ান বলে অভিযোগ ওঠে। এর ফলে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয় আলু। এ অবস্থায় গত বুধবার আলুর দাম খুচরায় 30 টাকা নির্ধারণ করে দিয়েছিল সরকার, কিন্তু তারপরও নিয়ন্ত্রণে না আসায় পুনর্নির্ধারণ করা হয় দাম। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের নির্বাচনী প্রচারে এই কথা বলেছেন ট্রাম্প। ফাউচির পরামর্শ শুনলে মহামারীতে যুক্তরাষ্ট্রে 5 লাখের বেশি মানুষ মারা যেত বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও বলেছেন, করোনা আর ফাউচির মতো বোকাদের কথা শুনতে শুনতে মানুষ ক্লান্ত হয়ে গেছে। বরাবরই করোনা মহামারীর ভয়াবহতা নিয়ে ট্রাম্পকে সতর্ক করে এসেছেন ফাউচি। এছাড়া করোনা ইস্যুতে ফাউচির পরামর্শ মানার জন্য প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমালোচনা করেছেন ট্রাম্প। এর একদিন আগেই ফাউচি বলেছেন, ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনি একেবারেই বিস্মিত হননি, কারণ ট্রাম্প ন্যূনতম সামাজিক দূরত্ব না মেনে জনাকীর্ণ অনুষ্ঠান আয়োজন করে গেছেন এবং মাস্ক ব্যবহারেও অবহেলা করেছেন। আগামী বছর টাইগারদের দম ফেলার সময় নেই। ব্যস্ত সূচিতে ইনজুরি শঙ্কায় সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে খেলানোর পরিকল্পনা ক্রিকেট অপারেশনসের। পাশাপাশি 3 ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল গড়ারও পরিকল্পনা চলছে, জানিয়েছেন আকরাম খান। বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিমের পারফরমেন্স প্রশ্নবিদ্ধ হলেও হতাশ নন আকরাম। দ্রুতই ছন্দে দেখা যাবে ওয়ানডে অধিনায়ককে, আশা তার। নেতৃত্বের পাশাপাশি পারফরমেন্স সমানতালে রাখতে ব্যর্থ তামিম। গত বছর অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে নিরাশ করেন শ্রীলঙ্কা সিরিজে। এরপর পূর্ণমেয়াদে অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে করোনা বিরতিতে মাঠে নামা হয়নি। প্রেসিডেন্টস কাপে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরির সুযোগ এসেছিল, কিন্তু টানা 3 ম্যাচে হতাশ করেছেন। তবে সিনিয়র এই ক্রিকেটারকে নিয়ে হাল ছাড়ছে না বিসিবি। হয়তো অনেকদিন পর ক্রিকেটে ফিরে আসছে এবং হয়তো বা একটু সময় পেলে এগুলো সব ঠিক হয়ে যাবে। ডেফিনেটলি ওর থেকে এক্সপেকটেশন সবার হাই, সো এই জিনিসটা আপনার মাথায় থাকতে হবে এবং আই হোপ যে ও অনেক তাড়াতাড়ি ফিরে আসবে। তামিম ব্যর্থ হলেও তরুণদের পারফরমেন্স নজর কেড়েছে। তহিদ হৃদয়, ইরফান শুক্কুর, ইয়াসির রাব্বি, আফিফ হোসেন মুগ্ধতা ছড়িয়েছেন। প্রেসিডেন্টস কাপের সাফল্য এখানেই।
ভবিষ্যতের ব্যাকআপ ক্রিকেটারদের সম্পর্কে ধারণা স্পষ্ট হয়েছে বিসিবির। এটা ঠিক যে অন্য দেশের তুলনায় আমাদের ব্যাকআপ কিন্তু কম এবং কোয়ালিটি প্লেয়ার আমাদের কম কিন্তু। সো এই জিনিস নিয়ে আমরা চিন্তিত আছি এবং আমরা চেষ্টা করছি এবং কিছুটা হয়তো আপনার চোখে পড়ছে। সো আমরা চাচ্ছি যেন আরও বেশি করে ক্রিকেট প্লেয়ার, ইয়াং প্লেয়াররা উঠে আসুক এবং ওদেরকে যেন আমরা বেশি অপরচুনিটি দিতে পারি। সব ঠিক থাকলে উইন্ডিজ সিরিজ দিয়ে 2021 মৌসুম শুরু করবে টিম টাইগার্স। দেশ বিদেশে টানা খেলা থাকায় ইনজুরি সংখ্যা বাড়বে, তাই সুযোগ পেলেই জুনিয়রদের নিয়ে সিনিয়রদের দেয়া হবে বিশ্রাম। আলাদা ফরম্যাটে দলও গড়া হবে। 7-8 মাস কিন্তু কন্টিনিউ ক্রিকেট, আপনার প্লেয়ারদের কিন্তু ফিটনেসটাও কিন্তু আমাদেরকে খুব সিরিয়াসলি আমরা দেখছি। সো এই জিনিসটা মাথায় রেখে আমাদের কিছু প্লেয়ারকে কিছু সময় আমরা রেস্ট দেওয়ার চিন্তাভাবনা করছি এবং সেটা আমরা প্ল্যান করব। প্রেসিডেন্টস কাপের পর টি-20 লিগেও নতুন ক্রিকেটারদের দেখার সুযোগ পাবে বিসিবি। নভেম্বরের মাঝামাঝি লিগ শুরু করতে চায় বোর্ড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্ট কাপে যখন দেশের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা ভুগছে তখন আশ্চর্য ব্যতিক্রম নাজমুল একাদশ। এমনকি সেই দল প্রতিষ্ঠিত মুশফিকও দারুণ ছন্দে। সাফল্যের পেছনে সঠিক অ্যাপ্রোচ আর পরিকল্পনাকে কারণ হিসেবে দেখাচ্ছেন ব্যাটসম্যান ইরফান শুকুর, যিনি নিজেও প্রেসিডেন্টস কাপ দিয়ে এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন। কাল নাজমুল একাদশের বিপক্ষে বাঁচা মরার লড়াই তামিম একাদশের। অনুশীলনে সামান্য ভুল, তাতেই দলছুট, শাস্তি পর্ব। আবু জায়েদ রাহির উদাহরণ যেন নির্দেশ করছে টুর্নামেন্টের সামগ্রিক চিত্র। তাসকিন আল আমিনের দারুণ ফর্মে কঠিন দলে জায়গা করে নেয়া। তৃতীয় পেসার হিসেবে ঢোকার যে সম্ভাবনা, সেটাও ম্লান হয়ে গেছে মুগ্ধর ধারাবাহিকতায়। বিসিবি প্রেসিডেন্টস কাপে পেসারদের দাপটে নাভিশ্বাস ব্যাটসম্যানদের। রুবেল এবাদত, সাইফুদ্দিন মুস্তাফিজ উইকেট শিকার হচ্ছে রীতিমতো জুটি বেঁধে। পেসারদের দাপটের মাঝে ব্যতিক্রম নাজমুল একাদশ। নিয়মিত প্রতিরোধ আসছে মিডল অর্ডার থেকে। মুশফিক, আফিফ, হৃদয়, ইরফানের ধারাবাহিকতায় চাপা পড়ে যাচ্ছে টপ অর্ডারের ব্যর্থতা। ক্রাইসিসম্যান ইরফান শুক্কুর নিজেকে ফিনিশার হিসেবেও পরিচিত করে তুলেছেন। মুশফিক ভাইয়ের কিছু কথা যেগুলো মানে উনি বলছে যে ক্যারেক্টারটা শো করতে সবসময় আমি ওই অ্যাপ্রোচটাই চেষ্টা করছি মুশফিক ভাইয়ের কথাগুলোই শুনতে। উনি কথা মানে কম বললেও বাট হি টক্স রিয়েলি ইন্সপায়ারিং। বলছে সবসময় যে ক্যারেক্টার অ্যান্ড মাঠের ভিতরে অ্যাপ্রোচ সবসময় যাতে সেম রাখি। নাজমুল একাদশের মতো নির্ভর থাকার উপায় নেই তামিমের দলে। মুস্তাফিজ, সাইফুদ্দিনের পেস জুটি জমেছে বেশ, তবে ব্যাটিংয়ে ভালো শুরু এনে দিতে পারছেন না টপ অর্ডার ব্যাটসম্যানরা। উদ্বেগের কেন্দ্রে অধিনায়ক তামিমের রান খরা। অঘোষিত সেমিতে তাকেই নিতে হবে বাড়তি দায়িত্ব। অস্তিত্বের লড়াইয়ে শুধু জিতলেই হবে না, নিশ্চিত করতে হবে ভালো রান রেট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।